মনোজ এখনো সম্পূর্ণ সেরে ওঠেনি। সকালবেলা কবরেজ বদ্যিরা আসবার সময় হয়ে এসেছে। মনোজ তার ঘরে বিছানায় শুয়ে আছে। দুজন চাকর ধনু আর মনু বৈঠকখানার আসবাবপত্র ঝাড়া মোছা করছে। হঠাৎ মচমচ করে বৈঠকখানায় ঢুকল মাথায় সোনালি জরির টুপি আর গায়ে কিং খাবের কামিজ। কে এই ভদ্রলোক? বনুজ না? জুতোর মচমচ শব্দে ধনু আর মনু হাতে পায়ে চমকে উঠে চোখ তুলে তাকাতেই প্রলয়কাণ্ড বেঁধে গেল। আবার সেই বদমাই শিয়াল এসেছে ছোট মনিব সেজে। মার শয়তানকে, মার মার, বেটারে খতম করে ফেল। প্রাণপণে চিৎকার করতে করতে ধনু মনু হাতের কাছে যা পেল তাই নিয়ে লাফিয়ে পড়ল বনুজের ওপর। তাদের সেই চিৎকার কানে যেতেই বাড়ির অন্যান্য চাকর হাতের কাজ ফেলে লাঠি ডান্ডা মুগুর নিয়ে ছুটে এলো। কিন্তু তারা বৈঠকখানায় পৌঁছানোর আগেই ছোট মনিবের মূর্তি ধরে এখানে আসবার মজাটা এবার বোঝো, শয়তান কোথাকার বলে বনুজকে শ্রীমান ধনু ও মনু আচ্ছা করে এক দফা ধোলাই করলে। হঠাৎ আক্রমণে হতভম্ব বনুজ মিনিট দুই ঠ্যাঙানি খেয়ে চিৎকার করে বললে, বেয়াদবরা, ভেবেছিস কি এত বড় দুঃসাহস মনিবের গায়ে হাত তুলিস? দাঁড়া বেটারা, মজা দেখাচ্ছি। আমি তোদের ছোট মনিব, চিনিস না বেটারা? কিন্তু কে কার কথা শোনে? বাড়ির অন্যান্য চাকর ইতিমধ্যে এসে পড়েছে। শয়তানকে এবার তারা হাতের মুঠোর মধ্যে পেয়েছে। দমাদম লাঠি ঠ্যাঙা পড়ে বনুজের পিঠে। এবার বনুজও চট করে এক হাত ওস্তাদের প্যাঁচ দেখিয়ে দেয়। ভীষণ জোরে একটা হুঙ্কার ছেড়ে দেয় এক লাফ। চাকররা চমকে ওঠে, আর অমনি সে একজন চাকরের হাত থেকে টপ করে তার লাঠিটা কেড়ে নিয়ে জোরসে তার পিঠে কয়েক ঘা বসিয়ে দেয়। পাকা ওস্তাদের হাতের মার, বেচারার জিভ বেরিয়ে আসে। তাই দেখে অন্যান্য চাকর পড়িত মরি করে ছুটে ঘর থেকে বেরিয়ে এসে বৈঠকখানার পেছনের ঘরে গিয়ে লুকোয়। সেখান থেকে তারা জানালার ফাঁক দিয়ে দেখে লাঠি হাতে করে বনুজ কটকট করে চারদিকে তাকাচ্ছে। তার চোখ থেকে যেন আগুন ছুটছে। সত্যি আগুনই ছুটছে। চাকরদের স্পর্ধা দেখে বনুজের মাথায় খুন চেপেছে। এ কি কাণ্ড! কথা নেই বার্তা নেই, মনিবের উপর হামলা। রাগে কাঁপতে কাঁপতে বনুজ মায়ের খোঁজে অন্দরমহলের দিকে পা বাড়ায়। ওদিকে কর্ত্রী মাও বৈঠকখানার দিকে পা বাড়ান। রোদে পিঠ দিয়ে কর্ত্রী মা ভেতর বাড়ির উঠানে বসেছিলেন। বৈঠকখানায় চাকরদের চেঁচামেচি আর দুমদাম শব্দ শুনে তিনি কান খাড়া করেন। বুড়ো মানুষ, কানে একটু কম শোনেন। এদিকে চেঁচামেচি হই হুল্লোড় বেড়েই চলে। কিন্তু হঠাৎ হই হুল্লোড় থেমে যায়। একেবারে সব শুনশান। আর বাবা গো, মেরে ফেললে বলে কে যেন কোকিয়ে ওঠে। হ্যাঁ, এ তো চেনা স্বর। পালোয়ানের মতো চেহারা তাঁদেরই চাকর গাঁটরা অমন করে কোঁকিয়ে উঠল কেন? কর্ত্রীমা আর বসে থাকতে পারেন না, ধর্মর করে উঠে দাঁড়ান। কিন্তু ঠিক তক্ষুনি তিনি আবার কান খাড়া করতেই শোনেন কারা যেন চেঁচামেচি করতে করতে দুপদাপ করে বৈঠকখানা থেকে বেরিয়ে বৈঠকখানার ঠিক পেছনের ঘরটার পানে ছুটছে। কর্ত্রীমা বিষম ঘাবড়ে যান। কিসের এত চেঁচামেচি? কি হলো তোদের? বলতে বলতে তিনি বৈঠকখানার দিকে পা বাড়ান। চাকররা বৈঠকখানার পেছনের ঘর থেকে দেখতে পায় কর্ত্রীমা বারবারের দিকে যাচ্ছেন। সর্বনাশ! তারা চেঁচিয়ে ওঠে, যাবেন না কর্ত্রীমা, যাবেন না! সেই শয়তান শিয়ালটা আবার ছোট মনিব সেজে এসেছে। পালিয়ে যান, পালিয়ে যান! বেটা এক্ষুনি বৈঠকখানা থেকে বেরোলো, অন্দরমহলের দিকে যাচ্ছে। ঘরে গিয়ে ঢুকুন, শিগগির শিগগির পালান, পালান! কর্ত্রীমা হতভম্ব। তিনি মুখ হা করে চিৎকার করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে বনুজ এসে তার সম্মুখে দাঁড়ায়। তার হাতের লাঠি তাড়াতাড়ি ফেলে দিয়ে মাটিতে কপাল ঠেকিয়ে মাকে প্রণাম করে। মা ভয়ে থরথর করে কাঁপেন, কিন্তু বনুজ তা লক্ষ্য করে না। সে কাঁদো কাঁদো স্বরে বলে, মা, মা, এ কি কাণ্ড! চাকরগুলো আমায় শেয়াল বলছে কেন? আর শোনো মা, ওরা কি করেছে জানো?
আমার গায়ে হাত তুলেছে, বেদম মেরেছে। আমি ওদের কাউকে আস্ত রাখবো না, সব বেটাকে মেরে ফেলব। মায়ের মাথা বো বো করে ঘোরে, তার মুখে কথা সরে না। তিনি কিছুই বুঝতে পারেন না, কি করবেন কি বলবেন ভেবে পান না। ওদিকে বৈঠকখানার পেছনের ঘরে চাকররা ফিস ফিস করে বলা বলি করে, সেরেছে, কর্ত্রীমার আর রক্ষা নেই, প্রণাম ট্রণামও সবই ঢং, এক্ষুনি ঘাটটা মোটকে দেবে। আহা, শেষকালে শেয়ালের হাতে বুড়ির জানটা গেল। বনুজ চোখ ছলছল করে বলে, মা, মা, কথা বলছো না কেন? সেই মুখ, সেই চোখ, সেই কণ্ঠস্বর, তার বুকের ধন বনুজ এই তো তার সামনে দাঁড়িয়ে রয়েছে। মায়ের চোখের পাতা ভারী হয়ে আসে। শাড়ির আঁচল দিয়ে চোখের পাতা মুছতে মুছতে ধরা গলায় তিনি জিজ্ঞাসা করেন, সত্যি কি তুমি আমার ছেলে? সত্যি কি তুমি বনুজ? বলো, বলো, সত্যি কি তুমি আমার ছেলে? বনুজ মায়ের হাত দুটি ধরে কাঁদো কাঁদো হয়ে বলে, মা, মা, এ বিদঘুটে প্রশ্ন কেন? কি হয়েছে তোমার? আমি তোমার ছেলে নই? সে কি কথা মা, কি বলছো তুমি? মা, মা। কিন্তু বনুজ কথা শেষ করতে পারে না। কথার মাঝপথে তার মালপত্র কাঁধে করে 4 জন লোক হুড়মুড় করে সেখানে এসে পড়ে। ওরা সবাই এ বাড়ির পুরনো চাকর, ছোট মনিবের সাথেই বরাবর থাকে। বনুজের সঙ্গে বাড়ির পুরনো চাকরদের দেখে মা যেন সম্বিত ফিরে পান, তার মনের সন্দেহ দূর হয়। মা ছেলেকে বুকে জড়িয়ে ধরেন, আর বৈঠকখানার পেছনের ঘর থেকে তাদের সেই পুরনো 4 জন বন্ধুকে দেখে বাড়ির চাকরদের ভুল ভাঙে। তারা ছুটে এসে ছোট মনিবের পায়ে মাথা ঠোকে আর বলে, হুজুর, মাফ করুন, না বুঝে অপরাধ করেছি, মাফ করুন। মা বলেন, মালপত্র চাকররা তুলবে ক্ষণ, চলো ঘরে চলো, চলো যাচ্ছি। কিন্তু মা, আমি যে কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে তোমাদের? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, নইলে বাড়ির চাকর মনিবের গায়ে। বনুজ কথা শেষ না করে মায়ের মুখের পানে তাকায়। মা আবার বলেন, চলো ঘরে চলো, সব কথা তোমায় খুলে বলছি। বনুজ মায়ের ঘরে এসে বসল। মায়ের মুখ থেকে আগাগোড়া সব ঘটনা, শেয়ালের কাণ্ড কারখানা, জাল চিঠি ইত্যাদি সব কথা শোনবার পর বনুজ জিজ্ঞাসা করে, মা, দাদা কোথায়? বাড়িতে এত হইচই, কিন্তু দাদাকে দেখছি না কেন? আর বৌদি কি বাপের বাড়ি গেছেন? তাকেও তো দেখছি নে। মা এ প্রশ্নের কি জবাব দেবেন? ছোট মনিব সেজে সেই বদমাশ শেয়ালটা আবার এসেছে। চাকরানীদের মুখ থেকে কথাটা কানে যেতেই মনোজের বউ ছুটে গিয়ে ঘরে ঢুকে দরজা ভিজিয়ে দিয়েছে। ভাগ্যিস মনোজের তখনও ঘুম ভাঙেনি। রোগীর পাশে বসে সে ভয়ে কাঁপছে। ছেলের প্রশ্নের জবাব দিতে গিয়ে মা একটু বেকায়দায় পড়লেন, কিন্তু তখনই নিজেকে সামলে নিয়ে হাসি মুখে বললেন, দেখেছ কেমন ভুলো মন, মনোজের পাগলামের কথা বলতে ভুলেই গেছি। শেয়াল দুটোর উপর সে এত রেগে গেছে যে শেষ পর্যন্ত অসুখে পড়েছে। তবে এখন অনেকটা ভালো, সে ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। বৌমা রোগীর ঘরেই বসে আছে। বদ্যি একটা বড়ি দিয়েছে, ঘুম ভাঙলেই খালি পেটে তাড়াতাড়ি করে বড়িটা খাইয়ে দিতে হয়। দাদার অসুখ? আচ্ছা উঠুক, দেখা করব এখন। কিন্তু মা, আমার মনে একটা খটকা লাগছে। আমাদের সেই পুরনো চাকর ভোলা, যার বাঁ চোখটা জখম হয়েছে, দাদার একটা চিঠি নিয়ে সেই ভোলা নাগগড়ে আমাদের কাছে গিয়েছিল। সেই চিঠিটাও কি তাহলে জাল? কিন্তু হাতের লেখাটা তো দাদার, জালি বা বলি কি করে? দাদারই হাতের লেখা, আমি হলপ করে বলতে পারি। তাড়াতাড়ি করে মা জিজ্ঞাসা করেন, কি লেখা ছিল সেই চিঠিতে? কিন্তু তুমি কি এতদিন নাগগড়েতেই ছিলে? হ্যাঁ, সেখানেই ছিলাম। সম্রাট আর তার খাস ফৌজের ছোট বড় কর্মচারী আমরা সবাই রাজধানী থেকে পালিয়ে পূর্ব সীমান্তের শহর নাগগড়ে যাই। তোমরা তা জানতে না? মা বলেন, তা জানতাম বই কি, কিন্তু তখন থেকে বরাবর সেখানেই যে ছিলে তা জানতাম না। বনুজ বলে,
নাগগড়ের সুবাদার মহামান্য টঙ্কা ধাওর সম্রাটের খুব পেয়ারের লোক। সেখানে আমরা যাওয়ার মাসখানেক পর সুবাদারের অধীনে একটা নতুন চাকরি সম্রাট আমায় দিলেন। নতুন মনিব ধাওর মশাই কাজের লোক চেনেন। মাস তিনেকের মধ্যেই আমার চাকরির উন্নতি হল, ছোট সেনাপতির পদ পেলাম। সেজন্যই সম্রাট যখন তার খাস ফৌজের ছোট বড় কর্মচারী আর লোক লস্কর নিয়ে রাজধানীতে ফিরে এলেন, আমার আর তাঁর সঙ্গে আসা হলো না, সেখানেই রয়ে গেলাম। কিছুদিন পর ছেলের মুখের কথা কেড়ে নিয়ে মা জিজ্ঞাসা করেন, কিন্তু ভোলা চিঠি নিয়ে তোমার কাছে গেল কবে? সেই কথাই তো বলছি, প্রায় মাসখানেক হলো। দাদার একটা চিঠি নিয়ে ভোলা নাগগড়ে যায়। সেই চিঠিতে দাদা আমায় জানায় যে তোমরা রাজধানী থেকে পালিয়ে নিশিন্দিপুরে এসেছ। ময়নাডাঙ্গায় বাড়ি, জায়গা জমি কেনা হয়েছে, বেশ সুখেই সবারই দিন কাটছিল। কিন্তু হঠাৎ তোমার মৃত্যু সবকিছু ওলটপালট করে দিয়েছে। সংসার কানা হয়ে গেছে, দাদা ভেঙে পড়েছে। তোমার শোকে সে সোজা হয়ে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছে। মা ধৈর্য হারিয়ে ফেলেন। বনুজের কথায় বাধা দিয়ে তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করেন, আর কি কি লেখা ছিল? বনুজ বলে, দাদা লিখেছিল সে একেবারে ভেঙে পড়েছে, অথচ এদিকে কাজের অন্ত নেই। তোমার লাশ আমাদের পারিবারিক গোরস্থানে দাফন করতে হবে, কিন্তু এই দক্ষিণ দেশ থেকে উত্তর রাজধানীতে তার একার পক্ষে তোমার লাশ নিয়ে যাওয়া সম্ভব নয়। আমার সাহায্য না পেলে দাদা একা কিছুই করে উঠতে পারবে না। কি বলবো মা তোমায়, সেই চিঠিতে কমপক্ষে 7 জায়গায় লেখা আছে, পত্র পাঠাবা মাত্র চলিয়া আসিবে, এক মুহূর্ত দেরি করিবে না, সত্তর চলিয়া আসিবে। চিঠি পেয়ে আমার মনের যে কি অবস্থা হলো বুঝতেই পারো। মা মারা গেছে, মৃত্যুর সময় দেখা হলো না, বুক আমার ভেঙে গেল। কিন্তু ভোলা করলে কি, চিঠিটা আমার হাতে দেবার ঘণ্টাখানেক বাদে বললে, ময়নাডাঙ্গা থেকে চিঠি নিয়ে সে সোজা নাগগড়ে এসেছে, কিন্তু তার ওপর আরেকটা জরুরি কাজের ভার দেওয়া হয়েছে, তাকে তক্ষুনি রাজধানীতে যেতে হবে। সে বললে তোমার সমাধি মন্দির আর কবর তৈরির লোকজন ঠিকঠাক করে তাদের কিছু আগাম বায়না দিয়ে আবার তক্ষুনি তাকে ময়নাডাঙ্গার পথ ধরতে হবে। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, বায়নার টাকা দাদা দিয়েছে কিনা? ভোলা মাথা নেড়ে বললে, না বড় কর্তা, দেননি, আপনার কাছ থেকে নিতে বলেছে। আমি তাড়াতাড়ি করে তাকে 200 টাকা দিলাম। চোখ কপালে তুলে মা বললেন, তারপর আর কি? ভোলা টাকা নিয়ে চলে এলো। আমিও চাকরির ইস্তফাপত্র উপরওয়ালার কাছে পাঠালাম, কিন্তু অত বড় চাকরির ইস্তফা তো আর চট করে মঞ্জুর হয় না। উপরওয়ালার কাছ থেকে চাকরি ছাড়বার অনুমতি পেতে পেতে দিন 10 চলে গেল। তাড়াহুড়া করে বাড়িঘর আর আসবাবপত্র বিক্রি করে ফেললাম। ন্যায্য দামের অর্ধেকও পেলাম না, কিন্তু বোঝই তো দামের কথা ভাববার মতো তখন আমার মনের অবস্থা নয়। চাকরি ছেড়ে দিয়ে সব কিছু বিক্রি সিক্রি করে এই ছুটতে ছুটতে আসছি। মা ফ্যাল ফ্যাল করে ছেলের মুখের পানে তাকিয়ে থাকেন। বনুজ বলে, দাদার চিঠিতে ময়না ভাণ্ডার পুরনো বাড়ির ঠিকানা লেখা ছিল। নৌকা থেকে নেমে পথের লোকজনকে শোধুতে শোধুতে সোজা সেই ঠিকানায় গিয়ে শুনলাম তোমরা সে বাড়ি বিক্রি করে এই বাগান বাড়ি ভাড়া করে আছো। তুমি মারা যাওনি, তোমার মৃত্যু সংবাদ সত্যি নয়। শুনেই দে ছুট। মামুনি আমার, তুমি বেঁচে আছো, আমার আর পায় কি? হাওয়ার বেগে ছুটে নৌকায় ফিরে গিয়ে শোক পোশাক পাল্টালাম আর চাকরদের বললাম তাড়াতাড়ি করে তাদের শোক পোশাক পাল্টে নিতে। তারপর ছুটতে ছুটতে এখানে এসে বৈঠকখানায় ঢুকতেই চাকরগুলো ছেলের মুখের কথা কেড়ে নিয়ে মা বললেন, থাক বাবা থাক, ও কথা আর বলো না, ওদের মাফ করে দাও। শুনলে তো সবই, ওরা না বুঝে। বনুজ হাসতে হাসতে বলে, ঠিকই বলেছ, ওরা না বুঝে আমায় সশরীরে স্বর্গে পাঠানোর ব্যবস্থা। মা তাড়াতাড়ি করে বলেন, ষাট, ও কথা কি বলতে আছে? বনুজ আলাপের মোড় ঘুরিয়ে নিয়ে বলে, জানো মা, যখন শুনলাম তোমার মৃত্যু সংবাদ মিথ্যা, দাদার ওপর বড্ড রাগ হলো, ভীষণ চটে গেলাম। আচ্ছা তুমিই বলো, এত বড় একটা সাংঘাতিক মিথ্যা খবর তিনি আমায় দিলেন কি করে? তুমি যাই বলো, চিঠিটা যে দাদা লিখেছে তারই হাতের লেখা, এতে কোনো সন্দেহ নেই। চিঠিটা কি তোমার কাছে আছে? মা জিজ্ঞাসা করেন। আছে বই কি, দাঁড়াও হাত বাক্সটা আনিয়ে নিই, ওতেই রেখেছি। বনুজ জানালা দিয়ে মুখ বের করে হেসে বলে,
কে আছিস? শিগগির আমার হাত বাক্সটা নিয়ে আয়। আবার সেই ভানুমতির খেল। হাত বাক্স থেকে চিঠি বের করে চোখের সামনে তুলে ধরতেই বনুজের চোখ কপালে ওঠে। হাতের মুঠোয় চিঠিটা ধরে সে থরথর করে কাঁপে। কালির একটু আঁচড়ও নেই, সব লেখা উবে গেছে, স্রেফ একখানা সাদা কাগজ। বনুজ বোকা বনে গিয়ে মায়ের মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকায়। মা ছেলের হাত থেকে চিঠিটা নিয়ে উল্টে পাল্টে দেখেন। চিঠি কই? এ তো শুধু একখানা সাদা কাগজ। বনুজের মুখে কথা সরে না। প্রায় 10 মিনিট মাথায় হাত দিয়ে গুম হয়ে বসে থাকে। মা বলেন, ওঠো বাবা, ভেবে আর কি হবে। মনোজ হয়তো ঘুম থেকে উঠেছে, চলো তার সঙ্গে দেখা করবে। বনুজ মায়ের মুখের পানে আবার ফ্যাল ফ্যাল করে তাকায়। তারপর ধীরে ধীরে আসন থেকে উঠে বলে, চলো। মনোজের এখনো ঘুম ভাঙেনি। রোগীর বিছানার পাশে একটা মোড়া টেনে বউ কান খাড়া করে ঠায় বসে আছে। শেয়ালটা আবার বনুজের মূর্তি ধরে এসেছে। না জানি এক্ষুনি কি ঘটবে। ভয়ে তার বুক ঢিপ ঢিপ করে। ঘরের দরজা ভেজানো। মা বনুজকে সঙ্গে করে দরজা ঠেলে ঘরে ঢুকলেন। শাশুড়ির সঙ্গে বনুজকে ঘরে ঢুকতে দেখে বউ হাত পা ছুড়ে ভীষণ জোরে চিৎকার করে উঠল, বাবা গো, আবার সেই শেয়াল! আর সঙ্গে সঙ্গে দরজা দিয়ে ঝড়ের বেগে ঘর থেকে পালিয়ে গেল। বউয়ের চিৎকারে মনোজ হাতে পায়ে চমকে উঠে চোখ খুলে তাকাতেই ঘরের ভেতর প্রলয়কাণ্ড বেঁধে গেল। মার মার, বেটাকে মেরে ফেল, শয়তান শেয়াল আবার এসেছে। ভোলা, নোলা, টেরা, ধনু, মনু, কে কোথায় আছিস? ছুটে আয়, নিয়ে আয় লাঠি ডান্ডা, খতম করে দে বেটাকে। মনোজের গলা ফাটা চিৎকারে ঘরদোর কেঁপে ওঠে। মা আকুলি বিকুলি করেন, মনোজকে শান্ত হতে বলেন, কিন্তু মায়ের কোনো কথাই মনোজের কানে পৌঁছায় না। সে চিৎকার করতে করতে বিছানা থেকে লাফিয়ে মেঝেতে নামে। দুর্বল শরীর, সোজা হয়ে দাঁড়াতে পারে না। টলতে টলতে দরজার পানে এগোয় আর জান ছেড়ে দিয়ে চেঁচায়, ছুটে আয়, কে কোথায় আছিস? দে বেটাকে, একেবারে খতম করে দে। মা ও বনুজ মুখ চাওয়াচাওয়ি করে মনোজকে ধরতে তাড়াতাড়ি করে হাত বাড়ায়, আর মনোজ আরো জোরে চেঁচাতে গিয়ে মূর্ছিত হয়ে বনুজের বুকে ঢলে পড়ে। মা ডুকরে কেঁদে ওঠেন, ও মা, আমার এ কি সর্বনাশ হলো বাবা মনোজ। মায়ের বুক ফাটা কান্না শুনে বউ, চাকর, চাকরানি সবাই ছুটে আসে। মিনিট 10-15 মাথায় পানি ঢালবার পর মনোজ চোখ খুলে তাকায়। সবারই মুখে হাসি ফুটে ওঠে। দুর্ভাবনা কেটে যায়। আরও কিছুক্ষণ সেবা শুশ্রূষা চলে। আর মা মনোজের পাশে বসে একটি একটি করে আস্তে আস্তে বনুজের সব বৃত্তান্ত বলেন। মনোজ চোখ বুজে শোনেন। বউ সিথানের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোজের মাথায় বাতাস করে। প্রায় আধ ঘন্টা কেটে যায়। মনোজ ধীরে ধীরে আপন মনে বলে, শরীরটা দুর্বল কিনা, তাই হঠাৎ মাথাটা ঘুরে পড়ে গেলাম। থাক, আর হাওয়া করতে হবে না। বিছানার ওপর হাতের পাখাটা রেখে বউ শাশুড়িকে বলে, মা, আমি একটিবার গরম দুধ নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, এখন একটু গরম দুধ খাওয়ানো দরকার। বনুজ তাড়াতাড়ি করে বলে। দুধ খাবার পর মনোজ বেশ সুস্থ বোধ করতে লাগল। বনুজকে কাছে ডেকে নিয়ে মনোজ তার পিঠে হাত বুলিয়ে আদর করতে করতে বললে, ভাই, তুমি বিদেশে ছিলে, আর এদিকে শেয়াল দুটো আমাদের কি সর্বনাশটাই না করলে। মনোজের কথার পিঠে মা চট করে বললেন, বাবা মনোজ, থাক ওসব কথা, যা হবার তা হয়েছে। ওরা সর্বনাশ করেছে বটে, কিন্তু আরেকটা কথা ভেবে দেখো তো, আমার এই সোনার চাঁদ বনুজকে, তোমার ছোট ভাইকে কি করে আজ কাছে পেলে? ওই শেয়াল দুটোর একটি তার চেহারা পাল্টে ভোলা সেজে নাক গড়ে গিয়েছিল বলেই না বনুজ তার মায়ের বুকে ফিরে এসেছে। নইলে ছেলে যে আমার কবে আসতো কে জানে। হয়তো আরো 10 বছর বাড়িমুখো হতো না। বনুজ মাথা নিচু করে মিটমিট করে হাসে আর বলে, মায়ের কথা শোনো, আরো 10 বছর বাড়িমুখো হতাম না,
কি যে বলে। মা তার কথায় কান না দিয়ে আপন মনে বলেন, তোমরা বলছো শিয়াল দুটো আমাদের সর্বনাশ করেছে, কিন্তু আমার মতো সুখী আর কে? এই যে আমার দুপাশে দু ভাই আর সামনে বৌমা, এই যে তিনটে হীরের টুকরো আমার ডানে বামে আর সামনে, শেয়াল দুটোর জন্যই তো এই মিলন সম্ভব হলো। 7 রাজার ধন, এমন তিনটা হীরের টুকরো থাকতে কার সাধ্য আমাদের সর্বনাশ করে? তোমরা বেঁচে থাকো, যা গেছে তার 10 গুণ হবে। ইতিমধ্যে মনোজ উঠে বসেছে। মায়ের কথা শেষ হতেই সে বিছানায় বসে বসেই হাত বাড়িয়ে মায়ের পায়ের ধুলো নিয়ে চোখে মুখে মাথায় মাখল। আর অমনি চট করে বনুজ ও মনুজের বউ গড় হয়ে মাকে করলে প্রণাম। আনন্দে মা দিশেহারা হয়ে পড়েন। কি করবেন ভেবে না পেয়ে তিনি তাড়াতাড়ি করে 2 হাত বাড়িয়ে 2 বেটা ও বৌমাকে বুকে জড়িয়ে ধরেন।